আজকে আমি আমার প্রিয় ছাত্রছাত্রী এবং যারা কাছে বা দূরে যারা আজকে এই আমার ক্লাস দেখছেন সবাইকে যে বিষয়টা আমি উপস্থাপনা করতে চলেছি সেটা হচ্ছে বি ভার্ব এবং হ্যাভ ভার্ব। ইতিপূর্বে আমার অন্য ক্লাসে আমি বি ভার্ব এবং হ্যাভ ভার্বের কথা বলেছি যে ইংরেজি যে আমরা বাক্যের মধ্য দিয়ে বা সেন্টেন্সের মধ্য দিয়ে ভাষাটাকে আমরা প্রকাশ করি, যে সেখানে দেখা গেছে যে প্রতিটি সেন্টেন্সের মধ্যে মানে যত রকম সেন্টেন্স আছে বা ইংরেজি ভাষার 80%-এরও বেশি জায়গায় কিন্তু এই বি ভার্ব এবং হ্যাভ ভার্ব জায়গা দখল করে আছে। কাজে বি ভার্ব, অথচ অনেক ছেলেমেয়েরা বা অনেক স্টুডেন্টরা বা যারা বেসিক লার্নার মাঝে মধ্যে এই বি ভার্ব এবং হ্যাভ ভার্ব যে নানান জায়গায় এমনভাবে ব্যবহৃত হয় যে তারা অনেক সময় পাজেলড হয়ে যায়, তারা বুঝতে পারে না যে কেন এইভাবে হচ্ছে। এক জায়গায় বি ভার্ব একভাবে ব্যবহার হচ্ছে, আবার অন্য জায়গায় অন্যভাবে ব্যবহার হচ্ছে। কাজে তাদের মধ্যে কিভাবে সেপারেশন করা যায়, কিভাবে বি ভার্ব এবং হ্যাভ ভার্বগুলোকে আলাদাভাবে তাদের অর্থ বুঝে প্রয়োগ করা যায় এবং ইংরেজিতে সহজে সেগুলো কথা বলা বা লেখার ক্ষেত্রে ব্যবহার করা যায়, সেটা আজকে আমি বোর্ডে আপনাদেরকে দেখাচ্ছি একদম সহজে। এখানে আপনারা বোর্ডের দিকে লক্ষ্য করুন, বোর্ড দেখলে বুঝতে পারবেন। এখানে আমি শুরুতে লিখেছি সিম্পল প্রেজেন্ট মানে সিম্পল প্রেজেন্ট টেন্স এবং সিম্পল পাস্ট টেন্স, যার অন্য নাম সিম্পল পাস্ট ইনডেফিনাইট টেন্সও বলা হয় বা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সও বলা হয়। এবার এখানে কেন এটা লিখেছি, স্পেশালি এই দুটো টেন্স কেন লিখেছি আমি, তার কারণটা হচ্ছে বি ভার্ব এবং হ্যাভ ভার্ব এই দুটো টেন্সের মধ্যে একভাবে ব্যবহৃত হয় এবং বাকি আবার অন্য টেন্সগুলোতে এরা সম্পূর্ণ অন্যভাবে ব্যবহৃত হয়। কাজে সেটার মধ্যে তফাৎটা বুঝে নিতে হবে। বি ভার্ব এবং হ্যাভ ভার্ব সম্পর্কে ইতিপূর্বে আমার অন্য ক্লাসে আমি আলোচনা করেছি। আজকে এখানে সেন্টেন্সের মধ্য দিয়ে বোঝাচ্ছি, আমি বাংলা সেন্টেন্স লিখিনি, কারণ ছোট ছোট সেন্টেন্স সবাই দেখলেই অর্থ বুঝতে পারবে। লেখা আছে যে আই অ্যাম এ স্টুডেন্ট, সবাই জানে এটার মানে একদম সিম্পল, মানে যে আমি একজন ছাত্র। শি ইজ মাই সিস্টার, দে আর পুলিশ, তারা হয় পুলিশ। তো এখানে অ্যামিজারের ব্যবহার করেছে। এই অ্যামিজারকে বি ভার্ব বলা হয়, বি ভার্ব থেকে অ্যামিজার তৈরি হয়। আর কি তৈরি হয়, ওয়াজ ওয়্যার তৈরি হয়। তো এইখানে বি ভার্ব যখন আমরা এভাবে আমরা হই বা হয় অর্থে বা কখনো কখনো আছে অর্থে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে বি ভার্ব ব্যবহার করি। এবং এখানে যেটা লক্ষণীয় সেটা হচ্ছে এখানে এই সেন্টেন্সের আই হচ্ছে সাবজেক্ট, অ্যাম হচ্ছে ভার্ব, আর স্টুডেন্ট হচ্ছে সেন্টেন্সের অবজেক্ট। যখন আমি এখানে অ্যামটা ব্যবহার করেছি, অ্যাম কিন্তু এখানে কোনো হেল্পিং ভার্ব নয়, অ্যাম হচ্ছে এখানে মেইন ভার্ব, প্রিন্সিপাল ভার্ব। অর্থাৎ বি ভার্ব নিজে মেইন ভার্ব হয়ে বা প্রিন্সিপাল ভার্ব হয়ে সেন্টেন্সের অর্থ প্রকাশ করতে পারে। ঠিক একইভাবে এখানে ইজ, এখানেও সেই মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব হয়ে অর্থ প্রকাশ করেছে, আরও সেইভাবে অর্থ প্রকাশ করেছে। এবার যদি আমরা দেখি যে বি ভার্ব কোনো সেন্টেন্সের মধ্যে একা বসে হই বা হয় অর্থ প্রকাশ করে সিম্পল প্রেজেন্ট টেন্সে মানে বর্তমানকালে, তাহলে বুঝতে হবে যে এরা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সের মধ্যে বর্তমানকালের অর্থ প্রকাশ করে। এবার অ্যামিজারের পাস্ট ফর্ম ওয়াজ ওয়্যার, সবাই এখানে দেখতে পাচ্ছেন ওয়াজ ওয়্যার লিখেছি আমি, যে এই ওয়াজ ওয়্যার এরা কিন্তু বি ভার্বের পাস্ট ফর্ম, অর্থাৎ অতীত রূপ। বি ভার্বের পাস্ট ফর্ম যখন কেবলমাত্র পাস্ট ফর্মটা ব্যবহার করি বি ভার্বের ওয়াজ এবং ওয়্যার, তখন আমরা সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডেফিনাইট টেন্স বলি একে আমরা। এখানেও লক্ষ্য করুন যে এখানে সাবজেক্টের পরে ভার্ব লেখা আছে, তারপরে আর স্টুডেন্ট অবজেক্ট লেখা আছে। এখানে কিন্তু ওয়াজ ওয়্যার একাই বসেছে, এদের সাথে অন্য কোনো দ্বিতীয় ভার্ব আর নেই। তার মানে এখানে ওয়াজ ওয়্যারই হচ্ছে প্রিন্সিপাল ভার্ব বা মেন ভার্ব। এবার এখানে কি অর্থ প্রকাশ করে, এখানে হচ্ছে ছিল অর্থ প্রকাশ করে। এখানে যেমন আই অ্যাম এ স্টুডেন্ট বা শি ইজ মাই সিস্টার, শি ইজ মাই সিস্টার, সে হয় আমার বোন, শি ইজ মাই সিস্টার। এটাকে যদি আমি পাস্ট টেন্স করে দিই, যদি বলি আমি সে আমার বোন ছিল, তাহলে বলতে হবে শি ওয়াজ মাই সিস্টার। তার মানে এখানে ছিল। কিন্তু এই ছিল কথাটা অন্য জায়গাতেও, মানে যখন আমি হ্যাভ ভার্ব আপনাদেরকে বোঝাবো তখন দেখবেন এই ছিল বাংলা কথাটা হ্যাভ ভার্ব দ্বারাও প্রকাশ করা যায়। কিন্তু তফাৎটা কোথায়, তফাৎটা হচ্ছে এখানে যে পরপর তিনটি সেন্টেন্স আমি লিখেছি যে আই ওয়াজ এ স্টুডেন্ট, আমি ছাত্র ছিলাম, এখানে এই আমি সেন্টেন্সের সাবজেক্ট আর আ স্টুডেন্ট এই যে সেন্টেন্সের অবজেক্ট, এরা কিন্তু একই ব্যক্তিকে নির্দেশ করে। মানে আমি বলতে যাকে বোঝায়, স্টুডেন্ট বলতে তাকেই বোঝায়। সহজ করে বলছি, আই ওয়াজ এ স্টুডেন্ট, আমি ছাত্র ছিলাম। তাহলে আমি আর সেই ছাত্র নিশ্চয়ই আলাদা কোনো ব্যক্তি নয়, একই ব্যক্তি। অর্থাৎ সেন্টেন্সের সাবজেক্ট বা কর্তা যদি নিজেই ছিল বোঝায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা বি ভার্ব ব্যবহার করি।
পাস্ট টেন্সে বিভাগ ছিল বোঝাতে ওয়াজ ওয়্যার ব্যবহার করি, আর প্রেজেন্ট টেন্সে নিজে আছি বা নিজে হই এই অর্থ বোঝাতে আমরা নিজের ব্যবহার করি। এবং প্রতিটাকে এখানেও যে নিয়ম, যেমন শি ইজ মাই সিস্টার, ভালো করে এখানে দেখুন, শি যে ব্যক্তি, মাই সিস্টার সেই ব্যক্তি, তার জন্য কিন্তু এখানে বিভাগ বসেছে। কাজে এই ক্ষেত্রেই কিন্তু একমাত্র আমরা বিভাগ ব্যবহার করি যখন সেন্টেন্সে সাবজেক্ট এবং অবজেক্ট যখন একই ব্যক্তিকে বোঝায়, সেক্ষেত্রে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে অ্যামিজার ব্যবহার করি, এবং সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনিট টেন্সে আমরা ওয়াজ ওয়্যার ব্যবহার করি। শুধু কিন্তু বিভাগ। এবং মনে রাখতে হবে, যখন আমি ছিল অর্থে ওয়াজ ওয়্যার ব্যবহার করব তখন কিন্তু তার সাথে অন্য কোনো ভাব দেওয়া যাবে না। একই ভাবে হই বা হয় অর্থে যখন অ্যামিজার ব্যবহার করব তখন কিন্তু আমি এর সাথে অন্য কোনো ভাব দিতে পারবো না। ঠিক তার এক ধাপ নিচে এলাম, এক ধাপ নিচে এখানে লেখা আছে, দেখুন, রাজা হ্যাজ এ বাইক। মানে কি সবাই বুঝতে পারছেন, রাজার একটি বাইক আছে, রাজার একটি বাইক আছে। তো রাজা হ্যাজ এ বাইক, পরেরটা লেখা আছে উই হ্যাভ এ গার্ডেন, আমাদের একটা গার্ডেন আছে বা বাগান আছে। অর্থাৎ বাংলাতে আমরা আছে অর্থ বোঝাতে হ্যাভ বা হ্যাজ ব্যবহার করি। যে রাজা হ্যাজ এ বাইক, এই এক্সাম্পলগুলো যদি আপনারা একটু দেখেন মন দিয়ে, অতি ছোট ছোট সেন্টেন্স, তাহলে কিন্তু আপনাদের এর অর্থ এবং সেই ক্ষেত্রে কোথায় প্রয়োগ করবেন বুঝতে আপনাদের কোনো বাধা থাকবে না। রাজা হ্যাজ এ বাইক, রাজার একটা বাইক আছে। এবার আমি যদি এখানে বলি রাজার একটা বাইক ছিল, রাজার একটা বাইক ছিল, তখন হচ্ছে কিন্তু রাজা হ্যাড এ বাইক। অর্থাৎ কেন? কারণ হ্যাভ বা হ্যাজের পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড, এর অতীত, হ্যাভ হ্যাজ এর অতীত রূপ হচ্ছে হ্যাড, হ্যাড মানে ছিল। রাজা হ্যাড এ বাইক। আবার এখানে লেখা আছে উই হ্যাভ এ গার্ডেন, আমাদের একটা বাগান আছে। যদি আমি বলি আমাদের একটা বাগান ছিল, তাহলে হবে উই হ্যাড এ গার্ডেন, কারণ যেহেতু পাস্ট টেন্স এটা। তাহলে এখানেও লক্ষ্য করুন যে হ্যাভ হ্যাজ কিন্তু এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্টের পরে একাই বসেছে। যেমন রাজার পরে হ্যাজ, এই হ্যাজের সঙ্গে আর কোনো ভার্ব নেই। এখানেও উই এর পরে হ্যাভ, হ্যাভের সাথে আর কোনো ভার্ব নেই। একইভাবে এখানে হ্যাডের পরে আর দ্বিতীয় কোনো ভার্ব নেই। তার মানে হ্যাভ হ্যাজ বা হ্যাড এই সেন্টেন্সগুলোতে কিন্তু প্রিন্সিপাল ভার্ব বা মেন ভার্ব। তার মানে কি দাঁড়ালো, যদি বি ভার্ব বা হ্যাভ ভার্ব যদি কোনো সেন্টেন্সের মধ্যে একা বসে, ওটাই ভার্ব, এবং ওই ভার্বগুলো তখন নিজের অর্থ প্রকাশ করতে পারে, কারণ ওটা হচ্ছে ভার্ব। এবং এখানে আই ওয়াজ এ স্টুডেন্ট, একটা একটা মিল বা অমিল দেখাই। আই ওয়াজ এ স্টুডেন্ট এর বাংলা কথার মানে কি, আমি ছাত্র ছিলাম। আবার এখানে লেখা আছে রাজা হ্যাড এ বাইক, রাজার একটা বাইক ছিল। তাহলে এখানেও তো ছিল কথাটা আছে, আমি ছাত্র ছিলাম। বা শি ওয়াজ মাই সিস্টার, সে আমার বোন ছিল, তো এখানেও তো ছিল আছে। রাজা হ্যাড এ বাইক, রাজার একটা বাইক ছিল, অথচ এই ক্ষেত্রে আমাকে হ্যাড দিতে হচ্ছে, আর আমার বোন ছিল সেই ক্ষেত্রে আমি ওয়াজ দিচ্ছি। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে আমি আগে এখানে কিছুটা বলেছি, নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে রাজা হ্যাড এ বাইক, রাজার একটা বাইক ছিল। এই রাজা আর এই বাইক কিন্তু একই ব্যক্তি বা বস্তু নয়। এখানে রাজা সাবজেক্ট, রাজা বলতে যাকে বোঝায়, বাইক বলতে তাকে বোঝায় না। কাজে আমরা যখন ছিল অর্থটা বাংলাতে প্রকাশ করব, যদি দেখি নিজে ছিলাম, তাহলে ওয়াজ ওয়্যার দেবো সাবজেক্টের পরে, বা বক্তা নিজে ছিল, কর্তা নিজে ছিল, ওয়াজ ওয়্যার দেবো। আর যদি দেখি যে ছিল অর্থ বোঝাচ্ছে বাংলাতে, কিন্তু যা ছিল বলা হচ্ছে সেটা অন্য কিছু, সাবজেক্টের নিজে নয়। যেমন রাজা হ্যাড এ বাইক, রাজার একটা বাইক ছিল, মানে রাজা আর বাইক সম্পূর্ণ আলাদা দুটো বিষয়। ঠিক সেকেন্ডটাও তাই, উই হ্যাড এ গার্ডেন, উই এখানে সেন্টেন্সের সাবজেক্ট, আর এখানে গার্ডেন হচ্ছে অবজেক্ট। গার্ডেন আর উই কিন্তু এক ব্যক্তি বা বিষয়কে নির্দেশ করে না। তাহলে অন্য কিছু ছিল, সাবজেক্টের অন্য কিছু ছিল, উই সাবজেক্টের অন্য কিছু, গার্ডেন ছিল, তাই এখানে হ্যাড। আর এখানে শি ওয়াজ মাই সিস্টার, এখানে শি আর মাই সিস্টার একই ব্যক্তি ছিল, তাই হচ্ছে এখানে ওয়াজ। এই শিক্ষকতা করতে গিয়ে দেখেছি যে ছেলেমেয়েরা এটা মিস্টেক করে, ওয়াজের জায়গায় হ্যাড, হ্যাডের জায়গায় ওয়াজ দিয়ে বসে, ফলত একটা ভয়ঙ্কর গন্ডগোল হয়ে যায়। যেমন তার একটা উদাহরণ দিচ্ছি, কেউ যদি এরকম ভাবে বলে ফেলে যে এই হ্যাডের জায়গায় ভুল করে কেউ ওয়াজ বলল, যে রাজা ওয়াজ এ বাইক, রাজা ওয়াজ এ বাইক, তাহলে মানেটা কি হবে, রাজা নিজেই যেন বাইক ছিল। সে রাজা মানে মানে রাজা আর বাইক একই ব্যক্তি হতে হবে। এখানে ওয়াজ দিলে দু মাথার, এই সাবজেক্ট আর অবজেক্ট দুটো একই ব্যক্তিকে বোঝাবে, তা রাজা তার যেন নিজে বাইক ছিল হয়ে যাবে। এটা অদ্ভুত ব্যাপার, ভীষণ ভয়ঙ্কর একটা মানে চলে যাবে, অর্থাৎ ইনকারেক্ট সেন্টেন্স। কাজে এই অর্থে এটা ভুল। তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে কোথায় ওয়াজ ওয়্যার এবং কোথায় হ্যাভ হ্যাজ ব্যবহার করা হয়। এবং পরিষ্কার করে আরেকবার বলছি, যখন সিম্পল প্রেজেন্ট আমরা সেন্টেন্সের মধ্যে শুধু অ্যাম ইজ আর ব্যবহার করি, সিম্পল প্রেজেন্ট টেন্স। শুধু যখন হ্যাভ হ্যাজ ব্যবহার করি, সিম্পল প্রেজেন্ট টেন্স।
ঠিক একইভাবে সেন্টেন্সের মধ্যে যখন ওয়াজ ওয়্যার ব্যবহার করি সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডেফিনাইট টেন্স, সেন্টেন্সের মধ্যে যখন হ্যাড কেবলমাত্র হ্যাড ব্যবহার করি সিম্পল পাস্ট টেন্স। তাহলে এভাবে অ্যামিজার এবং হ্যাভ হ্যাজের কিন্তু নানান রকম ব্যবহার হয়। বোর্ডের মধ্যে যে এক্সাম্পলগুলো লেখা আছে যদি একটু নিজে থেকে ভালো করে একটু বুঝে সুঝে অর্থ বুঝে দেখেন তার নিজের কাছে সব পরিষ্কার হয়ে যাবে। কারণ এক্সাম্পল ইজ বেটার দ্যান ডেফিনেশন। এমনি সংজ্ঞা বোঝানোর থেকে উদাহরণটা দেখলে আরো বুঝতে সুবিধা হবে। ঠিক তার পরের সেন্টেন্সে আমি আরেকটা সেন্টেন্স লিখেছি আপনাদের এই বি ভার্বের সাথে অন্য ভার্বের বা হ্যাভ ভার্বের সাথে অন্য ভার্বের কি তফাৎ আছে সেটাকে বোঝানোর জন্য। আমরা এখানে সমস্ত বি ভার্বের রূপগুলো দেওয়া আছে, অ্যামিজার, হ্যাভ হ্যাজ এবং কোন সাবজেক্টের পরে কোন ভার্ব বসে অলরেডি আমি এগুলো প্রিভিয়াস ক্লাসে আমি সেগুলো আলোচনা করেছি, কাজে সেই প্রসঙ্গে আমি আর যাচ্ছি না। এবার এখানে একটি সেন্টেন্স লেখা আছে, সেন্টেন্সটা অন্য সেন্টেন্সের তুলনায় তফাৎ আপনারা দেখলেই বুঝতে পারবেন। দে সি দ্য মুন, তারা চাঁদ দেখে। এখানে লেখা আছে দে স দ্য মুন, তারা চাঁদ দেখেছিল। তাহলে যেহেতু আমি সিম্পল পাস্ট টেন্সের ঘরে লিখেছি তাহলে দে স দ্য মুন নিশ্চয়ই এটা সিম্পল পাস্ট টেন্স। এখানেও সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের ঘরে লিখেছি, তার মানে দে সি দ্য মুন এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স। কিন্তু এই সি যে ভার্ব, সি মানে দেখা, এটা কিন্তু এই সিটা নিশ্চয়ই কোনো বিভার্ব নয় বা কোনো হ্যাভ ভার্ব নয়। অর্থাৎ বিভার্ব এবং হ্যাভ ভার্বের বাইরে যত ভার্ব আছে ইংরেজিতে তাদেরকে বলা হয় অ্যাকশন ভার্ব। এই অ্যাকশন ভার্বেরই সংখ্যা বেশি। যখন আমি সেন্টেন্সের মধ্যে অ্যাকশন ভার্ব ব্যবহার করব, যখন আমি অ্যাকশন ভার্ব ব্যবহার করছি, অ্যাকশন ভার্ব ব্যবহার করলেও কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স হচ্ছে। অ্যামিজার, হ্যাভ হ্যাজ ব্যবহার করলেও সিম্পল প্রেজেন্ট টেন্স হচ্ছে। আবার যখন আমি অ্যাকশন ভার্ব সি, গো, ইট, রাইট, প্লে, স্লিপ, ওয়াক, প্রচুর আছে, হাজার হাজার ভার্ব আছে, সেই ভার্বের যদি প্রেজেন্ট ফর্ম ব্যবহার করি, প্রেজেন্ট ফর্ম অর্থাৎ ইংরেজি যে ভার্বের কনজুগেশন বা সিরিজ দেওয়া থাকে, কলাম দেওয়া থাকে, গো, ওয়েন্ট, গন, ডু, ডিড, ডান, এই যে গো, ডু বা প্রথম সারির যে ভার্বগুলো প্রেজেন্ট ফর্ম, আমরা যদি সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখি তাহলে কিন্তু সেটা অবশ্যই সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। কি অর্থ? চাঁদ দেখে। সিম্পল প্রেজেন্ট টেন্স বলতে যে অর্থ আমরা নিয়মিত, আমরা অভ্যাস, একা হতে পারে যে অভ্যাসজনিত কথা যা রোজ করি, প্রতিনিয়ত করি বা যে অন্য কেউ করে, তা সেই অর্থ প্রকাশ করতে গেলে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হয়। কুকুর চার পায়ে হাঁটে, দ্য ডগ ওয়াকস ইন ফোর লেগস, সূর্য পূর্ব দিকে ওঠে, রোজ সকালে আমরা ব্রাশ করি, রাত 10টায় কেউ বললো আমি প্রতিদিন রাত 10টায় ঘুমাই, তো এটা তার অভ্যাস। তো এরকম ভাবে খাই, যাই, হাঁটি, চলি, ফিরি, নর্মালি যদি কোনো ভার্ব বলা হয়, বাংলায় ক্রিয়া বলা হয়, তখন সাবজেক্টের পরে ভার্বের আমরা প্রেজেন্ট ফর্ম দিই, এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। এবার ঠিক সেই জিনিসটাকে যখন আমরা ভার্বের পাস্ট ফর্ম দিচ্ছি, দে সাবজেক্টের পরে, দে হচ্ছে এখানে সাবজেক্ট, তারপরে এই সি ভার্বটাকে আমি এখানে পাস্ট ফর্ম করে ওই ভার্বের চার্টে সি, স, সিন লেখা আছে, মাঝখান থেকে নিয়েছি। অর্থাৎ সাবজেক্টের পরে যদি ভার্বের সেকেন্ড সিরিজ থেকে কোনো অ্যাকশন ভার্ব নেওয়া হয়, যেমন এখানে যদি কেউ যদি লিখতো ওয়েন্ট বা ডিড বা অ্যাডমিটেড, এরকম যদি কোনো সেকেন্ড সারির অর্থাৎ পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম নিলে কিন্তু সিম্পল পাস্ট টেন্স হবে। তাহলে সিম্পল এখানেও ঠিক একইভাবে সত্য। আমরা সেন্টেন্সের মধ্যে যখন কেবলমাত্র ওয়াজ ওয়্যার ব্যবহার করি বা হ্যাড ব্যবহার করি সেটাও সিম্পল পাস্ট টেন্স। আবার যখন ভার্বের অন্য অ্যাকশন ভার্বের সেকেন্ড ফর্ম অর্থাৎ পাস্ট ফর্ম ব্যবহার করি তখনও কিন্তু আমরা একে বলবো সিম্পল পাস্ট টেন্স। কাজে নিশ্চয়ই যারা দেখছেন বুঝতেই পাচ্ছেন যে এটা নিয়ে হয়তো অনেকে পাজেলড হয়ে যায়, বিভিন্ন জায়গায় এটা ব্যবহৃত হয় এবং ব্যবহার হলে তখন এটা কোন টেন্সে যায়। এই বি ভার্ব এবং হ্যাভ ভার্ব যেমন নানান জায়গায় নানান রকম ভাবে এদের ভূমিকা পালন করে, তাদের সাথে আমরা অ্যাকশন ভার্বের ব্যবহারটাকে বুঝে নিলাম, কারণ অ্যাকশন ভার্বও কিন্তু সিম্পল পাস্ট টেন্সে হয়। আবার অ্যাকশন ভার্ব এই যে স, সেটাও কিন্তু সিম্পল পাস্ট টেন্সে যেমন হয়, আবার অ্যাকশন ভার্ব সি সেটা সিম্পল প্রেজেন্ট টেন্সেও হয়। ঠিক তারপরে আমি এখানে লাল বর্ডার দিয়েছি, দিয়ে দুটো সেন্টেন্স লিখেছি। দেখুন যে যাতে করে আপনাদের এই বি ভার্বের সাথে হ্যাভ ভার্বের গন্ডগোল না হয় টেন্স নির্বাচন করার ক্ষেত্রে বা সেন্টেন্স বলা বা লেখার ক্ষেত্রে, তার জন্য এখানে লিখেছি শি ইজ প্লেইং ফুটবল। শি ইজ প্লেইং ফুটবল। আমি বিগত লেসন নাম্বার 5-এ এটা পরিষ্কার করে আমি দেখিয়েছি যে এটা যে টেন্সটাকে জানতে হবে। টেন্স না জানলে কখনো ইংরেজিতে কথা বলা যায় না বা কিচ্ছু লেখা যায় না।
সেখানে আমি বিস্তারিত সব বলেছি। তো এটা শি ইজ প্লেইং ফুটবল, এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। মজার ব্যাপার হচ্ছে এখানেও দেখুন শির পর একটা ইজ ব্যবহার করেছি। ইজ তো এখানেও ব্যবহার করেছিলাম, শি ইজ মাই সিস্টার, এখানেও আবার ইজ ব্যবহার করেছি। এখানে ইজ ব্যবহার, শি ইজ প্লেইং ফুটবল। এই ইজের সাথে এই ইজের ভয়ঙ্কর তফাৎ, অথচ সেই বিভাগটাই ব্যবহার করেছে। এখানে লক্ষণীয়, শি ইজ প্লেইং ফুটবল, ইজ কিন্তু একা নেই, এর সাথে প্লে নামক আরো একটি ভার্ব আছে। এই প্লেটা হচ্ছে তার নিশ্চয়ই অ্যাকশন ভার্ব। তাহলে এখান থেকে বি ভার্ব নিয়েছি ইজ, আবার প্লে ভার্বটা নিয়েছি অ্যাকশন ভার্ব থেকে। দুটো ভার্ব পরপর আছে, দুটো ভার্ব পরপর আছে। যখন বি ভার্বের সাথে আমরা অন্য কোনো ভার্ব দিই, যেমন বি ভার্ব হচ্ছে ইজ, তার সাথে প্লে ভার্ব দিয়ে তার সাথে আইএনজি করে দিয়েছি, টেন্সের কারণে আইএনজি করে দিয়েছি, কন্টিনিউয়াস মানে যেহেতু আইএনজি করতে হয়, আইএনজি করে দিয়েছি, তখন বুঝতে হবে ইজের আর কোনো মানে নেই, ইজের আর কোনো অর্থ প্রকাশ হয় না এই সেন্টেন্সের দ্বারা। কারণ এটা, এই সেন্টেন্সটির বাংলা মানে কি, শি ইজ প্লেইং ফুটবল, এর বাংলা অর্থ সে ফুটবল খেলছে, খেলছে। তা ইজ মানে তো হয়, তো এখানে তো কোথাও হয় মানে বললাম না, সে হয় ফুটবল খেলছে, এমন বাংলা তো কেউ বলে না। তাহলে এখানে ইজের কোনো অর্থ নেই। অথচ এখানে তো ইজের অর্থ ছিল, শি ইজ মাই সিস্টার, সে হয় আমার বোন, তাহলে এখানে মিনিং ছিল। কিন্তু এখানে কিন্তু ইজের কোনো মিনিং নেই। অর্থাৎ বিভার্ব যখন অন্য ভার্বের সঙ্গে বসে, তখন কিন্তু সেই বিভার্বের আর কোনো অর্থ থাকে না। এবং কখন বসে, অন্য টেন্স তৈরি করার ক্ষেত্রে বসে। এ যেমন নিজে নিজে একটা টেন্স তৈরি করতে পারে, শি ইজ মাই সিস্টার, এ যখন এই ইজ এখানে বসলো, এর নাম হয়ে গেল সিম্পল প্রেজেন্ট টেন্স। অথচ সেই ইজটা যখন এসে একটা আইএনজি যুক্ত ভার্বের সাথে এসে বসলো, সঙ্গে সঙ্গে টেন্সটার নাম হয়ে গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তার মানে বিভার্বের পাওয়ার দেখুন কতটা, এর ফাংশন, যে বিভার্ব যখন একা বসছে সিম্পল প্রেজেন্ট টেন্স, আবার সে যখন আইএনজি যুক্ত শব্দের আগে বসছে তখন হয়ে যাচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ বিভার্ব শুধু নিজে অর্থ প্রকাশ করে না, অন্য ভার্বগুলোকেও চালিয়ে দেয়। এখানে ইজ না বসালে এই প্লেইং ভার্ব চলতে পারবে না। তাই আমি শুরুতেই বলেছি বিভার্ব কিন্তু 80%-এর উপরে, ইংরেজি ভাষার 80%-এর উপরে জায়গা বিভার্ব এবং হ্যাভ ভার্ব দখল করে আছে। ইংরেজি যে 12টা টেন্স আছে, এই 12টা টেন্সের মধ্যে 10টি টেন্সের ক্ষেত্রে বিভার্ব সরাসরি যুক্ত, বিভার্ব ছাড়া কোনো ভার্ব চলতে পারে না। বিভার্ব এবং হ্যাভ ভার্ব, বিভার্ব এবং হ্যাভ ভার্ব, অন্য কোনো ভার্ব, বিভার্ব এবং 10টি টেন্স বিভার্ব এবং হ্যাভ ভার্বের সাহায্য ছাড়া চলতে পারে না। এবং এই বিভার্ব এবং হ্যাভ ভার্ব নিজেরা বসে আবার এই দেখলেন সিম্পল প্রেজেন্ট টেন্স বা সিম্পল পাস্ট টেন্স তৈরি করে দেয়। কাজে এই দুটি ভার্ব হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট ভার্ব ইংরেজি ভাষার ক্ষেত্রে। এবার এই সেন্টেন্সটি শি ইজ প্লেইং ফুটবল, তাহলে এটা হয়ে গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস। একটুখানি বলে দিই মনে রাখার সুবিধার জন্য, যে যখন কোনো কাজ চলতে থাকে আমরা তার ভার্বের সঙ্গে আইএনজি করি। কারণ ভার্ব ইংরেজি নিয়ম হচ্ছে, এই কোনো ভার্ব চলছে, বর্তমানে চলছে, অতীতে চলছে, ভবিষ্যতে চলবে, এরকম বোঝালে তার ভার্বের সঙ্গে আইএনজি করতে হয়। আর কি করতে হয়, তার আগে বি ভার্ব দিতে হয়। যে কোনো কন্টিনিউয়াস টেন্স মানে তার আগে বি ভার্ব মাস্ট, বি ভার্ব ছাড়া কোনো কন্টিনিউয়াস টেন্স চলে না। সেই একইভাবে দেখুন এই সোজা এই লাইনটাকে আমি পাস্ট করে লিখেছি, দে ওয়ার ফাইটিং, দে ওয়ার ফাইটিং হার্ড, তারা কঠোর লড়াই করছিল, বাংলা তারা কঠোর লড়াই করছিল। এখানেও দেখুন ওয়ার দিয়েছি, ওয়ার তো বিভাগ থেকে এসছে, এরও তো বিভাগ, অর্থাৎ ইজের পাস্ট ফর্ম তো ওয়াজ বা ওয়ার। এখানে দেটা যেহেতু দে সাবজেক্ট প্লুরাল, তাই আমি এখানে ওয়ার দিয়েছি, সিঙ্গুলার হলে এখানে ওয়াজ হতো। তাহলে বলতে পারি সেই বিভার্বই ব্যবহার করেছি। এখানেও সেই কন্টিনিউয়াস বোঝাতে ভার্বের সঙ্গে আইএনজি, ফাইটের সাথে আইএনজি করে ফাইটিং করা আছে। তার মানে এখানেও লক্ষ্য করুন যে এখানেও আইএনজি যুক্ত ভার্বের আগে কিন্তু বিভার্ব ব্যবহার করেছি। তার মানে এটাই নিয়ম যে ইংরেজিতে যদি কোনো আইএনজি যুক্ত ভার্ব ব্যবহার করা হয় তার আগে বিভার্ব দিতে হয়। যদি আপনি পাস্ট ফর্মের বিভার্ব দেন, যেমন এই ওয়াজ ওয়ার থেকে ওয়ার দিয়েছেন, তাহলে বুঝবেন আপনি এটা পাস্ট কন্টিনিউয়াস হয়ে গেছে। যদি আপনি এখানটাকে প্রেজেন্ট ফর্ম দেন, যেমন এখানে দিয়েছি অ্যামিজার থেকে দিয়েছি, এটা হয়ে গেছে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে গেছে। তাহলে আমি যখন হোয়েন আই অ্যাম স্পিকিং অর রাইটিং সামথিং ইন ইংলিশ, তখন আপনি খেয়াল রাখুন যে আপনি যদি পাস্টের কন্টিনিউ কিছু বলতে চান তাহলে অবশ্যই আইএনজি করবেন, তার আগে পাস্টের বিভার্ব দেবেন। আপনি যদি প্রেজেন্টের কন্টিনিউ করছে, চলছে কোনো কাজ বলতে চান, তাহলে ভার্বের সাথে আইএনজি যোগ করে তার আগে প্রেজেন্টের বিভার্ব দেবেন। তাহলে বিভার্বের ফাংশন এই কাজের সাথে এদের যে কাজ, নিশ্চয়ই তফাৎটা বুঝতে পারছেন। এই কিন্তু একা বসেনি, অন্য ভার্বের সঙ্গে বসেছে এবং এটা হয়ে গেছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এটা যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, মানে অতীতে কাজটা চলছিল। দে ওয়ার ফাইটিং হার্ড, তারা অতীতে তারা লড়াই করছিল, এটার বাংলা অর্থ হচ্ছে এই। ঠিক তারপরের সেন্টেন্সটা দেখুন, রাজা হ্যাজ কমপ্লিটেড দ্য ওয়ার, রাজা হ্যাজ কমপ্লিটেড দ্য ওয়ার। এখানে দেখুন হ্যাজ নিয়েছি মানে হ্যাভ ভার্ব, এখানে যে হ্যাভ এর ব্যবহার দেখিয়েছি। এখানে এই যে রাজা হ্যাজ এ ওয়াইফ,
রাজার একটি বাইক আছে, হ্যাজের এখানে অর্থ ছিল আছে, কিন্তু এখানে কি বলছি, রাজা হ্যাজ কমপ্লিটেড দ্য ওয়ার্ক। এর বাংলা মানে রাজা কাজটি শেষ করেছে বা সমাপ্তি করেছে কাজটা। তো এখানে হ্যাজের তো কোনো মানে নেই, রাজা আছে সমাপ্ত করেছে কাজটা, এরকম বাংলা তো হয় না। তাহলে এখানে লক্ষ্য করুন যে এখানে কিন্তু হ্যাজের কোনো মানে নেই, অর্থাৎ হ্যাজ এখানে হেল্পিং ভার্ব। যখন এই হ্যাজ কমপ্লিটেড মানে দুটো ভার্ব ব্যবহার হয়েছে, তাহলে কমপ্লিট হচ্ছে অ্যাকশন ভার্ব, অন্যটি সেকেন্ড ভার্ব, হ্যাজ হচ্ছে কিন্তু ফার্স্ট ভার্ব, কিন্তু এখানে হ্যাজের কোনো মানে নেই, তার মানে হ্যাজ হচ্ছে হেল্পিং ভার্ব। তাহলে হেল্পিং ভার্ব বা অন্য ভাষায় বলা হয় অক্সিলারি ভার্ব। তাহলে এখানে দেখুন হ্যাজের কোনো মানে নেই। তাহলে হ্যাজ আবার অন্য জায়গাতেও বসতে পারে, যেমন আমরা বি ভার্বের ক্ষেত্রে দেখলাম, অনুরূপভাবে হ্যাজ কিন্তু যেমন এখানে একা বসে আবার অন্য ভার্বের সঙ্গেও বসে। কিন্তু এখান থেকে কি শিখলাম, হ্যাজ যখন অন্য কোনো সেন্টেন্সের মধ্যে বসে তখন তারপরে যে ভার্ব বসে সেই ভার্ব কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, অর্থাৎ ভার্বের যে কনজুগেশন লাইন আছে লাস্ট সারি থেকে আসে। যেমন বললাম যে এখানে কমপ্লিটেড, আমি লাস্টের কমপ্লিটেড শব্দটি নিয়েছি, কমপ্লিটেড ভার্বটা নিয়েছি। গো ওয়েন্ট গন, গনটাই নিতে হবে, অর্থাৎ এটাই পারফেক্ট টেন্স তৈরি করার নিয়ম। যে পারফেক্ট টেন্স মানে হচ্ছে কি, রাজা হ্যাজ কমপ্লিটেড দ্য ওয়ার্ক, রাজা কাজটি শেষ করেছে, তার মানে এটা কিন্তু অতীত নয়, কাজটা শেষ হয়েছে ঠিকই কিন্তু অল্প আগে শেষ হয়েছে। এখান থেকে 2 বছর আগে শেষ হলে আমি বলবো না, বা 6 মাস আগে শেষ হলে বলবো না রাজা হ্যাজ কমপ্লিটেড দ্য ওয়ার্ক, অল্প আগে হয়তো শেষ করেছে, যার রেজাল্ট এখনো আছে, তাই আমি বলছি এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে যদি অল্প আগে কাজটা শেষ হয়ে গেছে এমন কোনো অর্থ বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, সেটাকে যদি ইংরেজিতে প্রকাশ করি তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম তার আগে হ্যাভ বা হ্যাজ ব্যবহার করতে হয়। এবং হ্যাভ বা হ্যাজ এখানে কিন্তু এটা লক্ষণীয়, এটা কিন্তু হেল্পিং ভার্ব, এর কোনো অর্থ এই সেন্টেন্সের মধ্যে নেই। এবং এই সেন্টেন্সটিকে এখানে জাস্ট পাস্ট করে দিয়েছি। তফাৎ কি নিজেরা দেখুন, এই হ্যাজটাকে আমি হ্যাড করে দিয়েছি, কারণ হ্যাভ এবং হ্যাজ, এই হ্যাভ এবং হ্যাজ এদের পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড, এখানে হ্যাড দিয়েছি। তাহলে কি হলো, উই হ্যাড মেড এ হাউস, এখানে সাবজেক্টটা চেঞ্জ করে দিয়েছি আমি, উই হ্যাড মেড এ হাউস, আমরা একটা বাড়ি তৈরি করেছিলাম, আমরা একটা বাড়ি তৈরি করেছিলাম, এটা হচ্ছে অর্থ। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স নয়, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। এখানেও সেম নিয়ম, সেই তো হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম বসিয়েছি, এখানেও সেই মেক মেড মেড, লাস্ট থেকে মেডটা এনেছি, মেড থেকে অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম থেকে মেডটা ব্যবহার করেছি, করে এখানে বসিয়েছি, ফলে কি হয়ে গেছে, এটা পাস্ট পারফেক্ট টেন্স। এখানেও লক্ষ্য করুন হ্যাডের কোনো নিজস্ব মানে নেই, এটা মানে মেড ভার্বটাই, মেড ভার্বের মানেটাই এই সেন্টেন্সের মধ্যে আছে, যে আমরা একটা বাড়ি তৈরি করেছিলাম। এখানে হ্যাড মানে ছিলর কোনো অর্থ নেই, যেমন এখানে আলাদা করে হ্যাডের অর্থ পেয়েছিলাম। তো কাজেই এভাবে কিন্তু বি ভার্ব এবং হ্যাভ ভার্ব ইংরেজির মধ্যে, ইংরেজি সেন্টেন্সের মধ্যে বিভিন্নভাবে ব্যবহৃত হয়। এই বিভিন্ন আপনি নিজে পরিষ্কার করে দেখুন এবং একটার সঙ্গে একটা তফাৎ বুঝুন। কি বুঝলাম এখানে, অ্যামি যার একা বসতে পারে বি ভার্ব, বসে তখন সিম্পল প্রেজেন্ট টেন্স। আবার অ্যামি যার পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ ওয়্যার, সেন্টেন্সের মধ্যে একা বসতে পারে, সিম্পল পাস্ট টেন্স। আবার কি হয়, হ্যাভ ভার্ব, এখানে শুধু হ্যাভ ভার্ব, এটা এগুলো হচ্ছে হ্যাভ ভার্ব, এগুলো হচ্ছে বি ভার্ব, এতে এগুলো বি ভার্ব, এই ঘরটা হচ্ছে সব বি ভার্ব। আমি না হলে একটু বোঝার সুবিধার জন্য এখানটা আমার এখানে লেখার জায়গা নেই, ছোট একটা দাগ দিয়ে আমি এখানটা লিখে দিচ্ছি, এরা হচ্ছে বি ভার্ব, এটা হচ্ছে, এরাও বি ভার্ব কিন্তু বি ভার্বের পাস্ট ফর্ম, লেখার দরকার নেই, এটা বি ভার্বের পাস্ট ফর্ম, এটা বি, এরাও বি ভার্ব কিন্তু পাস্ট, এরাও বি ভার্ব কিন্তু প্রেজেন্ট, উপরেই লেখা আছে। আর এরা হচ্ছে হ্যাভ ভার্ব, এই হ্যাভ ভার্বটা বোঝার সুবিধার জন্য আমি এখানটা লিখে দিচ্ছি, এটা হচ্ছে হ্যাভ ভার্ব, হ্যাভ ভার্ব, এটা হচ্ছে হ্যাভ ভার্ব, হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখানে শুধু আছে অর্থ, রাজা হ্যাজ এ বাইক আছে অর্থ, আর এখানে এর হচ্ছে সেই হ্যাভ ভার্বের কিন্তু অতীত রূপ ছিল অর্থ হ্যাড, এবং এখানে এরাও কিন্তু সেই হ্যাভ ভার্ব, একই হ্যাভ ভার্ব। আবার এইখানটা কি উদাহরণ দিয়েছি, এখানটা দে সি দা মুন, এটা অ্যাকশন ভার্ব, এটাও কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স, অ্যাকশন ভার্ব, অ্যাকশন ভার্বে, এটাও অ্যাকশন ভার্বে যদি প্রেজেন্ট ফর্ম ব্যবহার করি তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্স, যা উপরে লেখা আছে। আবার এই অ্যাকশন ভার্ব সি থেকে ছ, তার যখন পাস্ট ফর্ম ব্যবহার করি সিম্পল পাস্ট টেন্স। তারপরে লাস্ট সারিতে কি দেখিয়েছি, লাস্ট সারিতে দেখিয়েছি যে এই বি ভার্ব, এই যে শি ইজ প্লেইং ফুটবল, বি ভার্ব যখন ব্যবহার করা হচ্ছে তখন অন্য ভার্বের সঙ্গে যখন বি ভার্ব বা অ্যামি যা ঢুকে যাচ্ছে তখন কিন্তু তাদের আর নিজস্ব মিনিং থাকছে না, অন্য সেকেন্ড ভার্বটির মিনিং থাকছে। একইভাবে যখন হ্যাভ ভার্ব যখন অন্য ভার্বের সঙ্গে ব্যবহৃত হচ্ছে, হ্যাভ ভার্বের কোনো মানে থাকছে না, অন্য সেকেন্ড ভার্বের অর্থটা প্রকাশ পাচ্ছে এবং টেন্সও বদলে যাচ্ছে। এবং এখানে একটা ফর্মুলা শিখিয়ে দিয়েছি যে যদি কোনো কাজ কন্টিনিউ করে তাহলে ভার্বের সঙ্গে আইএনজি আর তার আগে বি ভার্ব দিলে কোনো একটি কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন প্রেজেন্টের ইজ দিয়েছি তাই এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস, এখানে পাস্টের থেকে ওয়াজ ওয়্যার দিয়েছি তাই এটা পাস্ট কন্টিনিউয়াস,
আবার এখানে আমি এই যে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের আগে হ্যাজ দিয়েছি, তো এই পাস্ট পারফেক্ট টেন্স মানে পারফেক্ট টেন্স মানে হ্যাভ হ্যাজ মাস্ট, এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মও মাস্ট, নাহলে কোনো পারফেক্ট টেন্স হয় না। যেহেতু পারফেক্ট ফর্মের আগে বা পাস্ট পার্টিসিপল ফর্মের আগে হ্যাভ হ্যাজ, এটা প্রেজেন্ট ফর্মই ব্যবহার করেছি, তাই এটা প্রেজেন্ট পারফেক্ট। আবার ঠিক একইভাবে ওই হ্যাভ হ্যাজ এর পাস্ট ফর্ম যখন হ্যাড এখানে ব্যবহার করেছি আর এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করেছি, তখন হয়ে গেছে এটা পাস্ট পারফেক্ট, কারণ প্রেজেন্ট পারফেক্টের মতোই পাস্ট পারফেক্ট হবে। আজকের আলোচনার বিষয় এটাই ছিল ক্লাস, এবং এটা নিয়ে বহু ছেলেমেয়েরা পাজেলড হয় দেখেছি, যারা 11-12 পড়ে, ইভেন যারা কলেজেও পড়ে, তারা কিন্তু তারা গুলিয়ে ফেলে যে কোথায় কি ব্যবহার করতে হয়। শুধু মনে রাখতে হবে বি ভার্ব ব্যবহার করলে আইএনজি দেবো, আর বি ভার্ব ব্যবহার করলে পরের ভার্বের সাথে আইএনজি দেবো, আর হ্যাভ ভার্ব বা হ্যাজ ভার্ব ব্যবহার করলে পরের ভার্বটাকে পাস্ট পার্টিসিপল ফর্ম করব। আমার এই ক্লাসটা যদি ভালো লেগে থাকে, সবাইকে বলবো যে আমার এই ক্লাসগুলোকে লাইক বা শেয়ার করে সবাই নিজেরাও যেমন লাইক শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন, আর যদি আপনি ভালো লেগে থাকে তারা নিশ্চয়ই অন্যদের মধ্যেও আপনি শেয়ার করবেন, তাদেরও এই ক্লাসে যুক্ত করবেন। সে কথা বলে আজকের ক্লাস শেষ করছি।